কোটাটাই আমাদের মূল টার্গেট না। আমাদের টার্গেট থাকবে সরকারের বিরুদ্ধে যাওয়া। দায়িত্বশীল কতটা তার জনশক্তির ব্যাপারে সেন্সিয়ার যে তার সবাইকে সেভ করে নিজে শহীদ হয়ে যাচ্ছে। আন্দোলন তো আমরা করেছি, ক্রেডিট আমরা কেন নিচ্ছি না? এই আন্দোলনের মূল জায়গাটা হলো শহীদদের, এই আন্দোলনের মূল জায়গা হলো ত্যাগীদের। আমরা যদি আমাদের সিনিয়র সংগঠনের বাইরে ডিসিশন গ্রহণ করি তাহলে আমাদের পথ থাকবে না। এই রকম রাজনীতি ছাত্র সংগঠনগুলাই বেশি। ছাত্র রিলেটেড কোনো সংস্কার যথাযথ হয়নি। দেশকে নিয়ে যে চিন্তা করা, দেশকে নিয়ে যে ভাবনাটা, এটা কোনো রাজনৈতিক দলের গভীর কোনো ভাবনা আমি দেখি। আমরা দিবালোকেই তো মানুষকে হত্যা হতে দেখছি। দেশ নিয়ে ভাবেন না, তবে দেশ থেকে স্বার্থ নিয়ে যাচ্ছেন। আজকের এই পডকাস্টের আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম। মঞ্জু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমি আপনার ব্যাপারে খুবই আগ্রহী দুটো কারণে। একটা হচ্ছে যে এমনিতে ধরেন আপনাকে অনেকদিন ধরে চিনি, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আপনি বাংলাদেশের খুবই ক্রুশিয়াল একটা সময় এদেশের অন্যতম সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। আপনার সময় প্রায় 15.5 বছরের ফ্যাসিবাদী আমল শেষে শেখ হাসিনার পতনটা হলো। তো এটা নিয়ে আপনি হচ্ছেন, আমি বলি যে জুলাই বিপ্লবের একজন আনসাং হিরো। আপনি প্রচার বিমুখ মানুষ, সেই জন্য অনেকে হয়তো অনেক কিছু একটু কম জানে। তো আপনার ব্যাপারে এই জন্য আমার খুবই আগ্রহ বেশি আর কি, আপনার সাথে আলাপ করব। তো অনেক কিছু ইচ্ছা আছে আলাপ করার। কিন্তু আগে শুরু করি একদম ছোটবেলা থেকে। আপনার জন্ম কোথায় মঞ্জু ভাই? পরিবারে কে কে আছে যদি একটু বলেন। আমার জন্ম হলো নাটোর জেলা বড়াইগ্রাম থানা। আচ্ছা। আর আমার বড় হওয়াটা ম্যাক্সিমাম জন্ম নাটোর হলেও পাবনার সাথে হওয়ার কারণে পাবনাকে বেইজ মূলত আমি বড় হই। পড়াশোনা ছিল পাবনার ঈশ্বরদীতে। সব মিলে ওইখান থেকে আমার বড় হওয়াটা। আর আমার পরিবারে এখন আব্বা আছেন। আম্মা গত বছরে ইন্তেকাল করেন। 1 বছর তো হয়নি। ১ বছর এখনো হয়নি। হুম। আর আমরা ৩ ভাই। আ আমার সবাই আ বড়। আপনি আমি বড়? আমার ছোট একটা ভাই আছে, বাকি সবাই বড়। ২ বোন, আমার বড়। এই তো পরিবার। মঞ্জু ভাই, আপনি তো ছাত্র শিবিরের আল্লাহর রহমতে কেন্দ্রীয় সভাপতি হলেন। এই সংগঠনের সাথে যুক্ত কোন বয়সে হলেন? কিভাবে হলেন? পরিবারের থেকেই হলো না কেউ দাওয়াত দিয়ে নিয়ে আসলো? এই সংগঠনে যুক্ত হওয়াটা যদি বলি যে পরিবার থেকে, পরিবারের সবাই সাংগঠনিক। মূলত বড় ভাইয়ের হাত ধরেই সংগঠনে আসা। আর উম আ দায়িত্বশীল হিসেবে কিছু ভাইয়েরা খুব ভালো ভূমিকা রাখছে। স্পেশালি বলতে পারি যে আমি যখন ইসলামী ছাত্র শিবিরের কর্মী হই ২০০৩ এর দিকে, যখন আমি ক্লাস 7 এ পড়ি, এরকম সময়ে। ওই সময়ে আ ঈশ্বরদী থানার একজন ভাই আমাকে খুব টেক কেয়ার করতেন। নাম শেখ ফরিদ ভাই। আমি যে মাদ্রাসাতে পড়তাম, সে মাদ্রাসার সভাপতি ছিলেন। এই ফরিদ ভাই সংগঠনে থাকা, মান উন্নয়ন করা, সংগঠনকে শেখানো বোঝানোর ক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা রাখে। আর এর বাইরে ২ জন ভাই খুব বেশি ভালো ভূমিকা রাখছেন ওই সময়, যিনি থানা সভাপতি ছিলেন। শাহনূর ভাই এবং সেক্রেটারি ছিলেন মিনারুল ভাই। এই ২ জন ভাই খুব পুরো টাইমটাই তারা আমাকে কিভাবে সংগঠন করতে হয়, শিখতে হয় সবকিছু তাদের হাত দিয়ে মূলত শেখা আরকি। না, আমরা মাশাআল্লাহ এরকম অনেকের ঘটনা জানি যে দেখা যায় যে আম যারা আসলে এই মানুষগুলো তারা হয়তো নিজেরা খুব অগ্রসর হতে পারেন না। কিন্তু তারা যাদেরকে নিয়ে এসছেন তারা আল্লাহর রহমতে অনেক দূর এগিয়ে গেছেন। আপনার ক্ষেত্রেও মাশাআল্লাহ এমন কোনো স্মৃতি মনে পড়ে সেই সময়কার ১ম দিকের সংগঠনের, যেগুলো মানে আপনি মাঝে, মাঝে যখন চিন্তা করেন আপনার স্মৃতিকাতর হয়ে যান? যে ওই সময়কার ১ম দিকে যখন শিবির করতেন, খুব আবেগের স্মৃতি? আ ওই সময়কার শিবির করার ক্ষেত্রে ওই সময়টা একটা ভালো টাইম ছিল। আমরা যখন ক্লাস 7, 8, 9 এ পড়ি। আ আমার মনে আছে যে ২ টা বিষয় খুব বেশি আমি মনে রাখি এবং আমার বিভিন্ন কথাতে বলে থাকি। একটা হলো আমি যখন ক্লাস 5 এ পড়ি, 5 এ পড়ি এবং 6 এ পড়ি, এই টাইমটাই আমি আমার বড় ভাই আমাকে সাইকেলে করে নিয়ে যাইতেন অনেক দূরে এবং গান শেখানোর জন্য নিয়ে যাইতেন। শিবিরের দায়িত্বশীলদের দ্বারা পরিচালিত গান শেখা হতো। আচ্ছা। এবং সেখানে মূলত গান শেখানোটা টার্গেট ছিল না। টার্গেটটা ছিল যে সংগঠন শেখা বোঝা এবং কিছু জনশক্তিদেরকে তৈরি করা। আমার মনে হয় যে ক্লাস 5 এ যখন আমি ভাইয়ের সাথে যেতাম, এখন মনে হয় যে আমি যে সংগঠনে আ এত বড় দায়িত্ব পালন করলাম, এর মূল বেস তৈরি করার ক্ষেত্রে আমার বড় ভাই বেশি ভূমিকা রাখছেন।
ক্লাস 5-6-7 তিনি আমাকে তার সাথে করে নিয়ে যাইত এবং তিনি নিজে গান শিখতেন, শিখাতেন এবং ওই সময়কার আমি দেখছি যে অনেকেই আমার পেছনে অনেক সময় দিতেন। একজনের কথা আমার খুব বেশি মনে পড়ে যে মানে খুব কাছের, যে তিনি ইসলামী ছাত্র শিবিরের মান উন্নয়ন করার জন্য সাথী হওয়ার জন্য খুব চেষ্টা করতেন। কিন্তু লাইফে তিনি অনেক অসংখ্য বছর চেষ্টা করার পরে উনি কর্মী থেকে গেছেন। এখনো দেখা হয়, কথা হয়। কিন্তু আমার ওই স্মৃতিগুলা যে যেখানে সেখানেই আমরা বসতে পারতাম। আমার মনে আছে যে আমার ইউনিয়ন সভাপতি আমাকে সাংগঠনিক দশকে সাইকেলে করে নিয়ে যাইতেন এবং প্রত্যেক স্কুলে নিয়ে যাইত। স্কুলে গিয়ে আমরা আমাদের পরিচয় দিয়ে, তা আমার এই জায়গায় একটা স্মৃতি খুব বেশি মনে পড়ে যে আমার সেই ইউনিয়ন সভাপতি আমাকে কথা বলার সুযোগ করে দিতেন। স্কুলের মানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতেন। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তা আমি তো এত কিছু জানতাম না, বুঝতাম না, ভয় লাগে। তো এখন এসে মনে হয় যে এই সকল মানুষগুলা আমাদের পিছনে প্রচুর পরিশ্রম করছে। এই মানুষগুলোর জন্য দোয়া করা দরকার বারবারই, কারণ অবশ্যই তাদের জন্য দোয়া, ভালোবাসা সব। এরপরে আপনি পড়াশোনা করলেন কোথায় কোথায় করে? রাজশাহীতে কিভাবে গেলেন? আমার পড়াশোনা ছিল ঈশ্বরদীতে, ঈশ্বরদী মোলারুলি মাদ্রাসা থেকে আমি আলিম পাশ করি। আলিম পাশ করার পরে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যাই। ইউনিভার্সিটিতে যাওয়ার ক্ষেত্রে এতটুকু বলে রাখি যে ফ্যামিলি থেকে ইউনিভার্সিটিতে পড়ার ব্যাপারে এত পজিটিভ ছিল না। আচ্ছা, আমার ফ্যামিলিটা এরকমই যে এত বেশি ইসলামিক যে ইউনিভার্সিটিতে পড়লে নষ্ট হয়ে যাবে স্যার, মাদ্রাসায় পড়তে হবে, এরকম একটা পরিবেশ ছিল। আমি কোনো কোচিং করা, কোথাও অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাইনি বা নেইনি, কারণ আমি ইউনিভার্সিটিতে পড়বো না। অ্যাডমিশন দেওয়ার পরে আমি দেখি যে 2-3টা সাবজেক্ট আমার আসে। তা আমার ফ্যামিলির কারণেই যে অন্য সাবজেক্টে যদি পড়ি, ইসলামিক ঘরানার সাবজেক্ট যদি না হয় তাহলে আমি নষ্ট হয়ে যেতে পারি, এরকম একটা কারণ ছিল। এরপর আমি ইসলামিক ঘরানার ক্ষেত্রে আমি আরবি সাহিত্যে ভর্তি হই। মাশাআল্লাহ। যে আরবি সাহিত্যটাতে ভর্তি হতে হবে। এভাবেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাওয়া। এবং আমি ওই সময় আরেকটা বিষয় বলতে পারি যে যারা লোকালি সংগঠন করেন, ছাত্র শিবির করেন, এখন অনেক চেঞ্জ। কিন্তু আমরা যে সময় সংগঠনের সাথী হই, 2005-এ আমি সাথী হই। ওই সময় আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেই 2008 লাস্টে, মানে 9-এর শুরুতে। তো এই সময়ে লোকাল দায়িত্বশীলেরা তারা আসলে তার জনশক্তিকে কিভাবে প্রপার গাইড করতে হয়, এই জিনিসটা একটু কম বুঝতেন। এখন অনেক চেঞ্জ আসছে আগেকার তুলনায়। আমরা গত বছর আমার কেন্দ্র সভাপতি থাকা অবস্থায় আমি দেখেছি যে অনেক চেঞ্জ। কিন্তু ওই সময়টা এত আমি ক্যারিয়ার বা ক্যারিয়ার গাইড করা আর কি, ক্যারিয়ারের ব্যাপারে গোল ঠিক করে দেওয়া, এইটার ব্যাপারে আমার কাছে মনে হয়েছে খুব বেশি সচেতনতা ছিল না এখন যতটা বেশি সচেতন আর কি। আমি তো এভাবেই রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই এবং ইউনিভার্সিটিতে গিয়েই সংগঠনে বলা যায় যে পুরো অ্যাক্টিভলি সংগঠনের সাথে আরো বেশি সম্পৃক্ত। আপনি পড়লেন শেষ পর্যন্ত আরবিতে? জি, আরবিতে। অনার্স মাস্টার্স দুটোই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এখন আসি যে রাজশাহী ইউনিভার্সিটিতে আপনি যে, আমরা জানি যে ওটা ইসলামী ছাত্র আন্দোলনের একটা বড় ক্ষেত্র এবং অনেক ট্র্যাজেডি আছে, অনেক শহীদের হিস্ট্রি আছে, শাহাদাতের ঘটনা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের স্মৃতি যখন আপনি একটু চিন্তা করেন, খুব আমরা অনুপ্রাণিত হতে পারি এরকম দু একটা ঘটনা যদি আমাদেরকে একটু বলেন। রাজশাহী ইউনিভার্সিটির এই টাইমটা আমার কাছে মনে হয় যে পুরোটাই স্মৃতি। এজন্য স্মৃতি যে 2000 আওয়ামী দুঃশাসনের পতন, পতন 15 বছর গেল, 15.5 বছর। কিন্তু শুরুটা হয় হলো আমরা যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে যাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবং পুরো টাইমটাই ছিল খুবই সব সময় উত্তপ্ত থাকতো রাজনৈতিক। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি এবং আমাদের যে টিমটা ছিল, আমরা ইউনিভার্সিটির যে টিমটা ছিলাম, আমাদের সমসাময়িক যারা, আমরা যখন ক্যাম্পাসে যেতাম, আমাদের ইউনিভার্সিটি যিনি ওই সময় সভাপতি ছিলেন, স্পেশালি 13 এবং 14-তে যে ভাইটা সভাপতি ছিলেন, আশরাফুল আলম ইমন ভাই, উনি আমাদেরকে স্পেশালি পাঠিয়ে দিতেন ক্যাম্পাসে যে তোমরা ক্যাম্পাসে যাও। আমরা গেলে যেটা হইতো যে ক্যাম্পাস অটো আরো বেশি উত্তপ্ত হয়ে যাইত, ছাত্রলীগ, পুলিশ সবাই বেশি সচেতন হয়ে যাইত। এবং আমার মনে আছে যে ইউনিভার্সিটিতে আমি যখন 4th ইয়ার পরীক্ষা দিই, ওই সময় আমি ইউনিভার্সিটির এইচআরডি সম্পাদক, ভারপ্রাপ্ত অফিসের দায়িত্ব পালন করি। আমার মনে আছে
প্রশাসনের গোয়েন্দা বিভাগ আমাকে ধরার জন্য তারা আমাকে ঘিরে ফেলে। আমি দৌড়াই রিকশায় উঠে রাস্তায় চলে আসি, ধরতে পারেন আমাকে। পরে এরকম হয় যে রাস্তায় এসে তারা আমাকে গাড়ি সহ এসে কয়েকটা গাড়ি এসে আবার আমাকে ঘেরাও করে। আল্লাহর কি কাম যে সেদিন আমার কাছে এমন মনে হয়েছে যে আমি সেখান থেকেও বের হয়ে আসি। আল্লাহ। বের হয়ে আসি, দৌড়াই, পুলিশ আমাকে তাড়তেছিল। এবং একটা বিষয় খুব বেশি মনে পড়ে যে তারা অটো মানে পুলিশের একজন এসআই তার অস্ত্রটাকে মানে আমার দিকে তাক করে বলতেছিল যে তুমি যদি আরেকটু দৌড়াও তাহলে তোমাকে কিন্তু আমরা ফায়ার করব। তখন আমার মনে আছে যে আমি সেই সময় বুক পেতে দিচ্ছিলাম যে সাহস নাই যে তোমরা আমাদেরকে গুলি করবে, আর গুলি করে তোমরা এখান থেকে তখন যাইতে আপনি পারবে না। অনার্সের ছাত্র? আমি তখন অনার্সের ছাত্র। আল্লাহ আকবার। এরপরে আমি ওখানে এই একটা কথা বলি যে এই এলাকাটা হলো আমাদের এলাকা, এই রাজশাহী ইউনিভার্সিটি হলো আমাদের, আর তুমি আমাকে গুলি করে এখান থেকে চলে যাবে, এত সহজে কিন্তু যাইতে পারবে না। এবার তর্ক বিতর্ক করতেছিলাম। ওই সময় আমাদের ভাইরা আমাকে ক্যাম্পাস থেকে নিয়ে প্রায় ১-১.৫ কিলোমিটার দৌড়ানি দিয়ে যখন নিয়ে গেছে, আমাদের লোকাল যারা দায়িত্বশীল রাজশাহী ইউনিভার্সিটির পার্শ্ববর্তী এরিয়ার, তারা এটা ফলো করার পরে তারা একটা টিম সহ চলে আসছে। যখন চলে আসছে তখন পুলিশ আবার দেখলাম যে আমাকে রেখে উল্টা দৌড়ানি দিয়ে পুলিশ চলে গেল। এই যে মানে স্মৃতি, মানে এখনো মনে হয় যে এমন একটা কঠিন টাইম পাস করছি যে আমরা আমাদের নিজস্ব থাকার জায়গা ছিল না রাত্রে। আমরা দিনে হয়তো ক্যাম্পাসে বা মেসগুলাতে থাকতাম, রাত্রে সবাই, আমার মনে হয় আমি 14 সাল পর্যন্ত ইউনিভার্সিটিতে সময় দান করি। এই 14 সাল পর্যন্ত আমি ইউনিভার্সিটিতে নির্দিষ্ট একটা মেসে বা বাসায় টানা থাকা থেকে আমার পুরো টাইমকে রাতে ঘুমানো, এরকম কোনো আমার কাছে মনে হয় যে নজির নাই, স্মৃতি নাই যে আমরা সন্ধ্যা হলে বের হয়ে যাইতাম। মানে বের হয়ে আজকে কোথায় থাকছেন, কালকে হয়তো আরেক জায়গায় থাকবো, মানে নির্দিষ্ট কোনো জায়গায় ছিল না। এক এক দিন এক এক জায়গায় এক এক বাসায় আমি থাকতাম। আমাদের মানে ম্যাক্সিমাম ভাইরাই দায়িত্বশীল যারা একটু পরিচিত ছিল তারা এভাবে থাকতো। এটা ছিল ইউনিভার্সিটির মানে এই টাইমগুলা। এর ভিতরে আমরা শহীদ শরীফুজ্জামান নোমানী ভাই ইউনিভার্সিটি। আমি একটু নোমানী ভাইয়ের ব্যাপারে এই শাহাদাতের সময়টা আপনার কাছ থেকে একটু বিবরণটা শুনতে চাই। আপনি তো ওই সময় মনে হয় ক্যাম্পাসে। আমি শহীদ শরীফুজ্জামান নোমানী ভাই যখন শহীদ হন তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আমি সেই দিন ক্যাম্পাসে, এবং আমরা সেদিন খুব উত্তপ্ত টাইম যাচ্ছিল। আমরা একটা গ্রুপের সাথে ছিলাম এবং আমরা বাইরে অবস্থান করতেছিলাম। ক্যাম্পাসের বাইরে আমাদের অবস্থান ছিল। আর নোমানী ভাইয়ের নেতৃত্বে একটা টিম, যে হলে উনি শহীদ হন সেই হলে উনি যান। যাওয়ার পরে তিনি তো শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে আমরা ক্যাম্পাসে ঢোকার অ্যাক্সেস পাই, কিন্তু আবার ওখান থেকে আমরা বের হয়ে আসি। আমাদের টিমে অনেক সিনিয়র ভাইরা ছিলেন। ওই সময় আমি ফার্স্ট ইয়ার হওয়ার কারণে অনেকে আমি চিনতাম না আর কি। এখন এসে ওই সকল ভাইদেরকে চিনি আর কি। যে নোমানী ভাই একটা ব্যতিক্রম মানুষ ছিল, এবং আমার কাছে নোমানী ভাইয়ের একটা বিষয়, ওই দিন ওনার শাহাদাত এবং উনি তার ভূমিকা নিয়ে একটা বিষয় খুব আমাকে মানে আমার ভিতরে আলোড়ন সৃষ্টি করতো বা উত্তেজনা তৈরি করতো। সেটা হলো যে উনি উনার জনশক্তি সবাইকে উনি সেভ করছিলেন সেই দিন। উনি উনার সাংগঠনিক সম্পাদক যে ছিল তাকে মূলত হলে, শেরেবাংলা হলে তাকে আটকে রাখা হয়। তাকে রক্ষা করে তাকে ক্যাম্পাসের গেট দিয়ে, ক্যাম্পাসের ওয়াল টপকায়ে বের করে দিয়ে নিজে শহীদ হয়ে গেছেন। এই যে জনশক্তি সবাইকে সেভ করা এবং নিজে শহীদ হয়ে যাওয়া, এই দৃশ্যটা বা এই সময়কার এই টাইমটা বা এই ঘটনার কথা যখন আমার মনে হয় তখন আমাকে একটা অন্যরকম আমার ভিতরে কাজ করে। একটা আলাদা উত্তেজনা তৈরি হয় যে দায়িত্বশীল কতটা তার জনশক্তির ব্যাপারে সিনসিয়ার, যে তার সবাইকে সেভ করে নিজে শহীদ হয়ে যাচ্ছেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে সর্বোচ্চ মর্যাদা দান করুক, জান্নাতে আমরা দোয়া করি। এই যে সময়টা ওই পুরো আশপাশের এলাকাটা বিনোদপুর বা আপনি তো কাটাখালী সহ পুরো এলাকাটা ওই সময় আমরা জানি যে বেশ কয়েকজন ভাই ছাত্র শিবির করতেন, তারা ওই সময় পুলিশের হাতে ক্রস ফায়ারের শিকারও হয়েছেন। ওই সময়গুলোর আপনার কোনো স্মৃতি বা ওই কঠিন সময়গুলো যদি একটু বলতেন, 15-16 ওই সময়গুলো। আমি যদি বলি তাহলে প্রথমে একটা বিষয় বলে, সেটা হলো যে নোমানী ভাই যখন শহীদ হন, নোমানী ভাই যে সাংগঠনিক থানায় কাজ করতেন, আবাসিকে উনি কাজ করছেন, হলেও কাজ করছেন, আমিও ওই থানাতেই কাজ করতাম। এবং
একটা কথা মানে আছে যে নোমানী ভাইয়ের চেহারার সাথে আমার চেহারার কিছু জি। মিল আছে, যার কারণে এমন ঘটনা ঘটছে যে শহীদ নোমানী ভাইয়ের আম্মাও আমাকে দেখে আশ্চর্য হয়ে গেছেন এবং জড়ায় খুব কান্নাকাটি করতেছিলেন যেদিন প্রথম নোমানী ভাইয়ের বাসায় আমি যাই। তো নোমানী ভাইয়ের শাহাদাতের পরে পুরো ইউনিভার্সিটি এবং তার সারাউন্ডিং এরিয়াতে একটা চেঞ্জ আসে, পজিটিভ চেঞ্জ। এবং আচ্ছা। নোমানী ভাইয়ের সংস্পর্শে যারা আসছেন তারা অন্য বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত বা ছাত্র শিবিরের বিরোধিতা করতেন, কিন্তু নোমানী ভাইয়ের সংস্পর্শে আসছেন এরকম ব্যক্তিরাও সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন আমাদের। তা ওই টাইমটাতে আমি বলতে পারি স্পেশালি 14, 15, 16 অনেক আমাদের অনেক কয়েকজন ভাই রাজশাহী ইউনিভার্সিটির শহীদ হন। এর ভিতরে শহীদ শাহাবুদ্দিন ছিল আমার একদম আমার নাটোরে বাসা, আমার একই জেলাতে। এবং উনাকে তৈরির পেছনে শাহাবুদ্দিনের মান উন্নয়ন করার ক্ষেত্রে সরাসরি আমি তাকে তত্ত্বাবধান করতাম। এবং উনি আমার খুব কাছের বলা যায় যে স্নেহের ছোট ভাই ছিল, যে তার মানে অনেক দীর্ঘদিন ধরে উনি চেষ্টা করতেছিলেন মান উন্নয়ন করার জন্য। তো ভিন্ন কারণে উনি কি কারণে জানি না যে উনি কেন যেন পিছিয়ে যাচ্ছেন। তা আমি ওনাকে খুব এক কথায় শাসন করতাম এবং মান উন্নয়ন হচ্ছিল না, কিন্তু মান উন্নয়ন হওয়ার পরে আমি যে দৃশ্যটা দেখলাম যে পুরো চেঞ্জ আর কি। যে ব্যক্তিটা মান উন্নয়নের আগে একরকম, মান উন্নয়নের পরে আমার কাছে মনে হচ্ছে যে তার মানে ডেডিকেশনটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। সে এত বেশি সাহসী যে প্রশাসন তাদেরকে ধরে, প্রশাসন এত বেশি জুলুম নির্যাতন করার পরেও সাথে আরো আমার ক্লাসমেট, আমার সাথে আমার বন্ধু একজন ছিলেন। উনারা সহ ৩ জনকে গ্রেপ্তার করার পরে উনাকে ক্রসফায়ার করেন। ক্রসফায়ারের ওই কথাগুলো যখন আমার এই ফ্রেন্ড সার্কেল কাছ থেকে শুনতেছিলাম যে আমি তো সেখানে কাছ থেকে দেখি নাই। কিন্তু উনারা ৩ জন একসাথে ছিলেন। বলছে শাহাবুদ্দিন ওই সময় যে সাহসী ভূমিকা রাখছেন, এই সাহসী ভূমিকার কারণে মূলত তাকে ক্রসফায়ারটা দেওয়া হয়েছে। আমরা হয়তো ওরকম সাহসী ভূমিকা রাখি নাই। যার কারণে আমাদেরকে প্রশাসন নির্যাতন করছেন, কিন্তু জি। আমাদেরকে ক্রসফায়ার দেন নাই। এই যে শাহাবুদ্দিন, শহীদ হাফিজুর রহমান শাহীন, আমরা দেখলাম নোমানী ভাইকে তো আমরা খুব কাছ থেকে দেখেছি। এরকম শহীদ আ রাশেদুল ইসলাম রান্টু, যারা হলো যে একদম আমাদের কাছে একই মিছিলে আমরা আছি। একই মিছিলে, একই ব্যানারে আছি। ব্যানারের ছবিতে আমরা দেখতেছি যে আমরা ব্যানারের সাথে আছি। রান্টুও আছে। কিন্তু পাশ থেকে রান্টু শহীদ হয়ে গেছেন। আমরা ব্যানারে দাঁড়ায় আছি। এরকম অনেক দৃশ্য এরকম আমাদেরকে শাহাদাত এখনো ভাই আছে। আছে, শহীদুল ভাই শহীদ, আছে। হ্যাঁ, শহীদ শাহাদাত ভাই আছেন, শহীদুল ভাই আছেন। তো আপনি ঢাকায় আসলেন কবে? আমি ঢাকায় আসি ২০১৮ সালের এরকম আগস্ট মাসে ২০১৮ সালের মাঝামাঝিতে আরকি। আগস্ট মাসে। মুন্সি ভাই, আমরা এবার একটু আস্তে, আস্তে করে মূল আলাপের দিকে চলে যাই, জুলাই বিপ্লব সংক্রান্ত। আপনি তো দেখেছেন আসলে এই ১৫.৫ বছরের যে আওয়ামী ফ্যাসিবাদী শাসন। তো আপনি এই আন্দোলনটা আসলে আপনার চোখে কিরকম? এটা আপনি যখন মানে নিজের মতো করে ভাবেন। আমি আন্দোলনে অন্য আলাপে ডিটেইলে পরে যাচ্ছি। বাট এই যে একটা আন্দোলনটা যে শুরু হলো, এর আগে ১৮ সালে একটা কোটা আন্দোলন হয়েছিল একবার। এর আগে নিরাপদ সড়ক আন্দোলনও হয়েছিল। কিন্তু এই যে জুলাই বিপ্লব এবার যেটা শুরু হলো ২০২৪ এ, এটাকে শুরু থেকে আপনি আসলে কিভাবে দেখছিলেন ছাত্র সংগঠনের সভাপতি হিসেবে? যখন আন্দোলনের ১ম ডাকটা আসে বা কোটা নিয়ে যখন আন্দোলনটা শুরু হয়, একদম ১ম কোটার ইস্যুতে ১-২ দিন পরে আমরা আন্দোলনে পুরো সম্পৃক্ত হব। অর্থাৎ আ ঢাকা ইউনিভার্সিটি থেকে কে বা কারা, আমি এখানে নাম বলছি না, যে তারা ফেসবুকে লেখালেখি করেন যে কোটার মানে বিরোধিতা করে। ওই সময় আমাদের সিদ্ধান্ত হয়, আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করি যে কোটা এই আন্দোলনে আমরা পুরো সমর্থন দেব। এবং এই কোটা আমাদের টার্গেটটা আমরা ঐদিনই আমাদের টার্গেটটা ফিক্সড করি যে কোটাটাই আমাদের মূল টার্গেট না। আমাদের টার্গেট থাকবে সরকারের বিরুদ্ধে যাওয়া। যেটা হাসিনা বা তার প্রশাসন ওই সময় বারবার ছাত্র শিবিরের কথাই বলছেন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এখন এসে অনেক কথাই আসছে যে ছাত্র শিবিরের ভূমিকা কি ছিল। কিন্তু সরকার বা প্রশাসন বা গোয়েন্দা বিভাগ, আমার কাছে মনে হয় যে তারা বুঝতেন যে এই আন্দোলনটা কি করছে। তো ওই সময় আমাদের মূল টার্গেট ছিল যে আমরা কোটা আন্দোলনটা একটা পর্যায়ে যাওয়ার পরে আমরা এই আন্দোলনটাকে কনভার্ট করে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাব। এবং এটা আমাদের, আমি যদি বলি স্পেশালি ইসলামী ছাত্র শিবিরের পরিকল্পনায় এই আন্দোলনটা হয় আরকি।
কিন্তু আপনারা এই যে আন্দোলনে যে সম্পৃক্ত হলেন, এটা কি আপনারা প্রকাশ্যে দলীয় পরিচয় বা কিভাবে হয়েছিলেন? নাকি আচ্ছা, এই আন্দোলনে আমরা প্রথমেই বা আন্দোলনের মানে শেষ পর্যন্ত আমাদের দায়িত্বশীলরা অনেকেই পরিচিত ছিল, কিন্তু আমরা সরাসরি দলীয় পরিচয়ে অংশগ্রহণ করি নাই। তবে আমাদের দলীয় পরিচয়ে অংশগ্রহণের সমর্থনটা ছিল। আমার মনে আছে ১২ তারিখে ১২ জুলাই? ১২ই জুলাইয়ে আমি সব ছাত্র সংগঠনের সাথে কথা বলি। প্রায় ২১ থেকে ২২ টা ছাত্র সংগঠনের মতামত নেই। ২৫-২৬ টা ছাত্র সংগঠনের সাথে আমি কথা বলি। এখানে স্পেশালি যদি বলি ছাত্র দলের সভাপতির সাথে আমি কয়েক দফায় কথা বলি। এখন যিনি ছাত্র রাকিব। দলের সভাপতি রাকিব ভাই, তার সাথেও কথা বলি যে আমরা সম্মিলিত একটা যৌথ স্টেটমেন্ট দিতে চাই। যে এই আন্দোলনকে আমরা সমর্থন করি। তাদের অ্যাপ্রোচ কেমন ছিল? হ্যাঁ, সেক্ষেত্রে ছাত্র দলের সভাপতির অ্যাপ্রোচটা আন্দোলনে তারা সমর্থন দিবেন, কিন্তু স্টেটমেন্টে তারা একসাথে স্টেটমেন্ট দেয়া এটা তারা দেবে না। এটা ১২ জুলাইয়ের ঘটনা। ১২ জুলাইয়ের কথা আমি বলছি। তখন আমরা কয়েকদিন উনারা আমাদের কাছ থেকে সময় নিলেন, আমার কাছ থেকে যে ভাই আমাকে একদিন সময় দেন। আমি আমাদের সিনিয়র নেতাদের সাথে কথা বলে তারা যদি সম্মতি দেন যে তারা আন্দোলনের সম্মতি দিচ্ছেন যৌথ স্টেটমেন্ট দেওয়ার, তাহলে আমরা হলো যে আপনাদের সাথে যৌথ স্টেটমেন্ট দেব। আর যদি না হয় তাহলে আপনারা যে স্টেটমেন্টটা দিবেন ওইটাকেই শুধু আমাদের নামে দেব। আমরা যৌথ ইয়েতে আমরা যাব না। ওই সময় তাদের সম্মতিটা আমি মনে করি ভালো ছিল। কারণ তারা সবাই যেহেতু তখনও নিজেদের এই যে এখন যে একটা দূরত্ব বা নিজেদের ভিতরে এক ধরনের দূরত্বের অনৈক্যের কথা চালাচালি হচ্ছে, এই জিনিসটা তো তখন ওই সময় ছিল না। যদিও ওই সময় জোট ছিল, একটা ছাত্রদলের নেতৃত্বে একটা জোটও ছিল গত ২৩ সালের নির্বাচনকে কেন্দ্র করে একটা জোট তারা করেছিল, যদিও ওই জোটটা কার্যকর হয় না। এরপরেও আমাদের ইন্টারনাল মিটিং বা বসা কথাবার্তাগুলো এগুলো খুব ভালোই চলতেছিল। আমার একটা এই জুলাই বিপ্লবের আগে একটা আলাপ আসলে করা দরকার ছিল, সেটা করি। সেটা হচ্ছে যে এই যে ১৫.৫ বছরের যে আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন দলগুলো করলো, আমরা আসলে একটা এফেক্টিভ শেষের দিকে এসেও ইভেন ২৪ সালের নির্বাচনের আগেও একটা সর্বদলীয় ছাত্রঐক্য করতে পারলাম না কেন? আচ্ছা, এখানে আমি যদি বলি যে আমাদের ছাত্র শিবিরকে রেখে একটা ঐক্য হয়। কত সালে? এটা হলো ২৩ সালেই হয়। আচ্ছা। সর্বদলীয় ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী একটা ঐক্য হয়। সে ঐক্যে মূলত ছাত্র দলের তত্ত্বাবধানে হয়। এবং এরকম ঘটনা ঘটছে যে কিছু বামরা মূলত চাচ্ছিল না যে ছাত্র শিবিরকে এই জোটে নেওয়া হবে। আচ্ছা। যার কারণে ওই সময় অন্যান্য ইসলামী ঘরানার কিছু দল থাকলেও ছাত্র শিবিরকে তারা জোটে নেয় না। কিন্তু একটা বিষয় এখানে বলি যে এমন কিছু সংগঠনকে জোটে নেওয়া হয় যারা রাতারাতি তৈরি হওয়া, অর্থাৎ আজকে রাত্রে তৈরি হয়েছে ভুইফোর, আজকে রাতে দুজনকে দিয়ে কমিটি ঘোষণা করে কালকে তারাই জোটে তাদেরকে নিয়েছে। এরকম কিছু সংগঠনকে নেওয়ার পরে তারা একটা জোট করেন। ওই সময় আমরা যে জোটের বাইরে একক আমাদের নিজস্ব শক্তি প্রদর্শন সরকারের বিরুদ্ধে, এটা জোটের চাইতে আমি মনে কয়েকশো গুণ বা হাজার গুণ বেশি আমরা দেখিয়েছি। আমরা শাপলা চত্বরে বিশাল এক মিছিল করেছিলাম, যেটা ওনারা জোটের আমি মনে করি কার্যত কোনো কর্মসূচি তারা পালন করতে পারে নাই, যার কারণে ওই একটা জোট ছাত্র সংগঠনের একটা অকার্যকর একটা জোট ওই সময় করেছে আর কি। তার মানে ছাত্র দলের আপনাদের থেকে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সাথে মিলে একত্রিত হয়ে কিছু করার আগ্রহটা বেশি ছিল, এরকম বলা যায়? এটা আমি বলতে পারি যে তারা বামদের দ্বারা প্রভাবিত এবং কিছু বাম সংগঠন নিঃসন্দেহে তাদেরকে গাইড করে জোট করে এবং তারা ছাত্র শিবিরের ব্যাপারে নেগেটিভ ছিল, এখনো নেগেটিভ। আচ্ছা। তো এই যে ২৪ সালের পরে ১২ তারিখের ঘটনা আপনি বললেন, ১২ জুলাই। এরপর থেকে ঘটনাটা আমরা আবু সাঈদের শাহাদাত দেখলাম। এরপর থেকে আসলে ছাত্র শিবিরের যতটুকু বলা যায় আরকি, আপনি যদি বলেন যে ভূমিকাগুলো দেশে, ক্যাম্পাসে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে কিভাবে আপনারা এটা পরিচালনা করলেন? ২৪-এর আন্দোলন নিয়ে যদি বলি তাহলে প্রথমে আমরা এই আন্দোলনকে সফল করার জন্য সেন্ট্রাল একটা কমিটি আমরা করেছিলাম, যে কমিটিটা খুবই ইফেক্টিভ। এবং আমি মনে করি যে ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে এরকম মাঠে জীবন দিয়ে দেওয়া এত আবেগী আমার সেক্রেটারিয়েট
ছিল কিনা আমার জানা নেই, কারণ আমি তো ওই টাইমের ব্যাপারে আমি জানি না। কিন্তু আমি এটা বলতে পারি যে আমার সাথে যারা ছিলেন এক একজন খুবই সাহসী এবং ২৪ ঘন্টায় তারা ছুটতেন। মাশাআল্লাহ। এখনো তারা আছে এবং তারা খুবই অসাধারণ দায়িত্বশীল আমি মনে করি। আমরা আমরা প্ল্যান করি যে আমরা, যেহেতু এই আন্দোলনের মূল ক্ষেত্রটা ছিল ঢাকা ইউনিভার্সিটি। এখানে ঢাকা ইউনিভার্সিটিকে বিশেষ মানুষ অনেক কথা বলেন। আমি এ ব্যাপারে কিছু মানে নেগেটিভ কিছু আমি বলি না। কারণ কেন বলি না? যে ঢাকা ইউনিভার্সিটি থেকেই মূলত বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকটা আসে এবং তারাই আন্দোলনটা শুরু করেন। আন্দোলনের মূল স্পেসটা হলো, ক্ষেত্রটাই হলো ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি। কাজেই তাদের ভূমিকাটা তো সবচাইতে বেশি থাকবে যেখানে জি। তাদের আন্দোলনটা। আমরা ১ম এ আ আমরা আন্দোলনে কয়েকটা লেয়ার মেইনটেইন করছি। কেন্দ্র থেকে শুরু করে ৩-৪ টা লেয়ার। যার কারণে মানে দৃশ্যমান যারা মাঠে ছিল, তাদেরকে দৃশ্যত দেখা যাচ্ছে যে এরাই তো ছাত্র শিবিরের আন্দোলন করছে। কিন্তু যারা তাদের উপরের আরো কয়েকটা লেয়ারে যারা দায়িত্ব পালন করছে, তাদেরকে হয়তো মাঠে এভাবে দেখা যায় নাই। এর কারণে হয়তো এই ২৪ এর আন্দোলনের অনেকেই আমি মনে করি এত বেশি তারা এই আন্দোলনকে ধারণ করেছেন, এত বেশি তারা ভূমিকা রেখেছেন, যারা হয়তো আলোচনায় কোনোদিনই আসবে না, আসে নাই। হয়তো ইতিহাসে তাদের নাম থেকে যাবে, কিন্তু তাদেরকে কেউ দেখবে না। এরকম অনেক ভাইরা আছেন। তা আমি এখনো তাদের এখনো আছে। আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিকে আমরা পুরো আন্দোলনে এনগেজ করি, যে তাদেরকে পুরো আন্দোলনের সাথে থাকতে হবে এবং তারা আন্দোলনের, আমি মনে করি যে ১ম এ সারিতে থেকে আন্দোলনটাকে তারা লিড দিবে এবং সেটার আলোকে তারা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করেন। এবং শিবিরের সেক্রেটারি জেনারেল এখন বর্তমান কেন্দ্র সভাপতি জাহিদুল ইসলাম ভাই, তিনি হলো যে সবসময় ওই আন্দোলনের ওই টাইমে তার যে কমিটি ছিল, একটা কমিটি করে দেওয়া হয়, সেই কমিটিতে পুরো টাইম তিনি সময় দিতেন। মাশাআল্লাহ। আর প্রত্যেকটা সিদ্ধান্তই ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতির কাছে আসতেন যে আমরা এই কাজটা করতে চাই, আপনি মতামত দিলে আমরা ইমপ্লিমেন্টে যাবো আর কি। আমরা প্রত্যেকটাই, ইভেন এই যে ৯ দফা দাবির যে কথা আসছে, হয়তো আগে পরে হয়তো আসতো কিনা আলোচনায়, আমি এখানেই বলে ফেলি যে সেই ৯ দফাটাও আমাদের একটা শিবিরের একটা বিভাগীয় অফিস থেকে এটা ড্রাফট করা হয় এবং আপনার নলেজে ছিল। এবং ফাইনালি ড্রাফট করার পরে এটা আমরা মানে মিডিয়াতে দিতে চাই, তার আগে ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতির অনুমতি লাগবে। আমার মনে আছে আমি ৯ দফা পড়ার পরে সেক্রেটারি জেনারেলের সাথে পরামর্শ করে আমি ওকে লিখে দিলাম। এরপরে ওইটা হলো যে মিডিয়াতে আসছে। এখানে নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দায়িত্বশীল যারা, স্পেশালি বর্তমান সভাপতি ফরহাদ সাদেক কায়েম, ইনারা হলো যে এই ৯ দফার খুব ভালো ভূমিকা রাখেন। কিন্তু শিবিরের কেন্দ্র থেকে প্রুভ হওয়ার পরে এরা মিডিয়াতে যায়। হয়তো ২-১ টা শব্দ চেঞ্জ হইতে পারে ভাষাগত, কিন্তু মূল থিমটা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র থেকে এটা ওকে হয় আর কি। এটা আমার মনে আছে যে আমি নিজে ওকে করি এবং আমার ওকে করার পরে মিডিয়া বিভাগের দায়িত্বশীলরা মিডিয়ার হাউজে ওই সময় বিশেষ টাইম যাচ্ছিল, কারফিউ, মানে ১৪৪ ধারার মতো, কেউ বের হতে পারে না, পিন ড্রাইভে করে তারা বিভিন্ন হাউজে গিয়ে এটা দিয়ে আসে। এটা দায়িত্ব হলো আমরা ভাগ। এখানে যদি বলি যে পাবলিক ইউনিভার্সিটিগুলাকে আমরা প্রথমত বৈষম্য বিরোধী যে একটা মানে প্ল্যাটফর্ম তৈরি হয়, এই প্ল্যাটফর্মে আমরা পুরো বাংলাদেশ থেকে প্রত্যেক ক্যাম্পাসের দায়িত্বশীলদেরকে আমরা কানেক্ট করি। এটা আমাদের টার্গেট ছিল যে এই আন্দোলনটা ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে হবে এবং পুরো সারা দেশে কানেক্ট করা, এবং এটা যেন ইন জেনারেল থাকে আন্দোলনটা, কোনোভাবেই এটাকে শিবির ট্যাগ দিয়ে দমন করা, আন্দোলনটাকে শেষ করে ফেলা, এইটা যেন না হয়। এর জন্য আমাদের বিশেষ প্ল্যান ছিল। যদি বলি এই প্ল্যানগুলোর ভিতরে একটা বিষয় যে আমরা কিছু সাধারণ স্টুডেন্টদেরকেও এই কমিটিতে রাখি, যেন এই আন্দোলনটা কেউ দলীয় বলতে না পারে, আন্দোলনটা নষ্ট না হয়ে যায়, ব্যর্থ না হয়। এরপর যখন আন্দোলন চলমান শুরু হলো, যখন কারফিউ শুরু হলো, সেনাবাহিনী নেমে গেল, ওই সময় একটা জিনিস আমরা ভাবতেছিলাম যে আমাদের আন্দোলনটা হয়তো ব্যর্থ হয়ে যাচ্ছে। তা আমরা আশাবাদী ছিলাম যে আমরা ছাড়বো না। এই যে এখন যারা বিভিন্ন মানে সমন্বয়কের কথা আসছে, তাদের কিন্তু গ্রেফতার করার পরে এবং পাবলিক ইউনিভার্সিটির হলগুলো ভ্যাকেন্ট হয়ে যাওয়ার পরে কোনো আন্দোলন করার মতো কোনো স্টুডেন্ট থেমে যাওয়ার কথা ছিল না। আমার মনে আছে আমি স্পেশাল ভাবে খুবই রিকোয়েস্ট করি ঢাকা ইউনিভার্সিটির দায়িত্বশীলদের কাছে যে
তারা যেন তাদের জনশক্তিদের কেউ বাড়িতে না ঢাকা যায়, না যায়। ঢাকায় থাকবে, কেউ হুম। বাসায় যাবে না। এবং আমার মনে আছে যে ওই দিনে তারা মানে ওই সময়ের টাইমগুলোতে ঢাকা ইউনিভার্সিটি কিছু সিলেক্টেড যারা জনশক্তি তারা মাঠে নামে, সাধারণ ছাত্র সবাইকে মাঠে নামানোর চেষ্টা করা হয়। আমরা যখন এরকম টাইম হয়, আমরা ঢাকা মহানগরগুলা থেকে কলেজের স্টুডেন্টদেরকে আমরা নিয়ে আসি, যেন তারা এই আন্দোলনটাকে ঠিক রাখে, আন্দোলনটা চাঙ্গা থাকে। যেহেতু ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে, সবাইকে বের করে দেওয়া হচ্ছে। আমার কাছে এই আন্দোলনের, আমি পুরো আন্দোলনের কোনো টাইম আমি আমার জায়গা থেকে ব্যর্থতা আমি দেখি নাই। এই জন্য দেখি নাই যে প্রথম যখন আন্দোলনটা শুরু হওয়ার পরে 100 মানে কারফিউ টাইম চলে, এই টাইমে যখন ছাত্রলীগকে আমরা ক্যাম্পাস থেকে বের করে দেই, তখন আমরা ফিল করতেছিলাম যে আমরা অনেক দূরে এগিয়ে আসছি। কারণ হাসিনার স্বৈরাচার শাসনের 15.5 বছর চলে, এই 15 বছর ধরে তারা যেভাবে একটা সন্ত্রাস বা ত্রাসের একটা রাষ্ট্র তৈরি করে ফেলছেন, এই জায়গায় আমরা এরকম শাসন ব্যবস্থার ভিতরেও তাদের মানে ফোর্স হিসেবে মাঠে কাজ করে ছাত্রলীগ, তাদেরকে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা বের করে দিয়েছি। এর চাইতে বড় আর কিছু হইতে পারে না। এটাকে আমরা খুব নিজেদের অর্জন মনে করতেছিলাম। এরপর আমাদের টার্গেট ছিল যে যেহেতু কারফিউ হচ্ছে, আমরা মনে হয় লং টাইম আন্দোলনটাকে কিভাবে নিব। এরপরে এর আগে থেকেই আমাদের টার্গেট ছিল যে সবাইকে এঙ্গেজ করবো আমরা, সারা দেশকে। তখন আমরা যেমন আমাদের যখন নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ হয়ে যায় আন্দোলনে, তখন আমার মনে আছে যে আমরা অফলাইন নাম্বারগুলো খুব কষ্ট করে ম্যানেজ করি। আমাদের দায়িত্বশীলদের সাথে পারস্পরিক কোনোদিন অফলাইনে কথা হইতো না। এরপরে আমরা অনেক আমাদের সেন্ট্রাল অফিস বিভাগ, অফিস সম্পাদক স্পেশালি এখন শিবিরের যে সেক্রেটারি জেনারেল, উনি পুরো দেশের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করেন। নুরুল ইসলাম সাদ্দাম করে সবার নাম্বার ম্যানেজ করেন। নাম্বার ম্যানেজ করার পরে আমরা অফলাইনে এত রিস্কের ভিতর অফলাইনে কথা বলতাম। কথা বলার হয়তো ধরনগুলা ভিন্ন ছিল, বা টাইম ফিক্সড ছিল। আমাদের লোকেশনগুলা মানে এক জায়গায় হতো না। যে যখন সাদ্দাম কথা বলতেন বা আমি কথা বলতাম, আমার মনে আছে যে আমি ওই সময় সবার সাথে যোগাযোগ করতে পারতাম না। আমার সাথে একজন ভাই থাকতেন আনিস নামে, আনিসুর রহমান, উনাকে আমি নোট লিখে দিতাম অফলাইনে কথা বলার জন্য, যেহেতু পাচ্ছি না। আর একজনকে মেসেজ দিয়ে বলে দিতাম যে আপনি এই মেসেজটা আরেকজনের কাছে পৌঁছান। আর উনি হলো সবার সাথে গিয়ে যার যার সাথে কথা বলার নাম লিখে দিতাম। পুরো অ্যানালগ একটা ভার্সন। তাই অনেক দূরে। আমার মনে আছে যে এই কারফিউ টাইমে আমি 20 কিলো বাইকে উঠে চলে যাইতাম। ওই সময় বলতে পারি যে বসুন্ধরার ভিতরে থাকতাম। বসুন্ধরা থেকে নারায়ণগঞ্জের অনেক দূর চলে যাইতাম, এই কাশপুর ব্রিজ দিয়ে অনেক গ্রামের ভিতরে চলে যাইতাম। ওইদিকে আন্দোলন ওইরকম ছিল না। ওই জায়গায় গিয়ে ফোন অন করতাম, অন করে 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কথা বলতাম। কথা বলে ওই জায়গায় ফোন অফ করে চলে আসতাম। তো এই যে মানে সারা দেশকে কানেক্ট করা, এই কানেক্টটা আমরা করি। ওই সময় এই যে যারা এখন সমন্বয়ক বলেন, তাদের কিন্তু তারা সবাই পুলিশি হেফাজতে বা তাদের অ্যাক্টিভিটিস ছিল না, এবং তাদের আমার জানা যে তাদের ওই যোগাযোগ করার লোকবল ছিল না। কিন্তু ইসলামী ছাত্র শিবির তখন ওই আন্দোলনটাকে ওই সময় বাঁচায় রাখে। সেকেন্ড হলো যে আমরা ঢাকার কলেজের স্টুডেন্টদেরকে আমরা এঙ্গেজ করি আন্দোলনে, যে সবাইকে এঙ্গেজ করি, যে সবাইকে থাকতে হবে। এবং যখন দেখতেছিলাম যে আন্দোলন খুব বেশি চাঙ্গা হচ্ছে না, মানুষ নাই, ফাঁকা হয়ে গেছে ঢাকা, তখন প্রাইভেট ইউনিভার্সিটির দায়িত্বশীলদের সাথে আমরা বসি। সরাসরি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রের দায়িত্বশীল, আমার এই মুহূর্তে মনে নাই কে বসেন, আমরা তাকে ইনস্ট্রাকশন দেই। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওই সময়কার যিনি সভাপতি ছিলেন, ওই জুবায়ের, উনি বসার পরে পুরো রেজলিউশনটা আমাকে দেন যে ভাই আমাদের আলোচনা এটা, আপনি পরামর্শ দিলে সেই পরামর্শের আলোকে আবার ওনাদের সাথে আমি কথা বলবো। তো যখন আমি দেখতেছি এইভাবে ফোনে হচ্ছে না, আমি প্রাইভেটের সব দায়িত্বশীলদের সাথে বসি। আমার মনে আছে তখন প্রাইভেটের দায়িত্বশীলদের একটা বক্তব্য আমাকে এত বেশি আবেগপ্রবণ করে যে সাধারণ স্টুডেন্টদের বক্তব্য এরকম ছিল যে ছাত্র শিবির যদি আন্দোলনে আসে এবং প্রথমে থাকে, প্রথম সারিতে থাকে, তাহলে পরের পেছনের সারিটা হবে আমাদের। কারণ আমরা জানি যে ছাত্র শিবির আন্দোলনে অনেক দক্ষ, যোগ্য, এবং তারা থাকলে আমরা সাহস পাই। তখন মনে হচ্ছিল যে সবাইকে, ছাত্র শিবিরের জনশক্তিদেরকে সবাইকে মাঠে নামাই দেই, মানে স্পেশাল প্রাইভেটের ভাইরা ওই সময় খুব অ্যাক্টিভ হন। এবং আমি বসুন্ধরাতে আমার দেখার সুযোগ হয়েছে যে
সাধারণ ছাত্ররা বসুন্ধরা গেটে, যমুনা ফিউচার পার্কের এই এরিয়াতে আমি রেগুলার এখানে আসতাম আন্দোলনের আপডেটটা দেখতে, যে এখন কি অবস্থা। যে সাধারণ ছাত্ররা, স্পেশালি প্রাইভেটের জনশক্তিরা, পুরো প্রাইভেট ইউনিভার্সিটির জনশক্তিদের নামানোর পেছনেও ইসলামী ছাত্র শিবিরের সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই ভূমিকা ছিল, এবং সাধারণদের আবেগ ছিল। তারা ছাত্র শিবির যখন ডাকছেন তখন সবা কিছু বাদ দিয়ে তারা আসছেন। মাদ্রাসাও তো আল্লাহর রহমতে ভালো রোল প্লে এবং করেছে। হ্যাঁ, মাদ্রাসার ব্যাপারে যদি বলি, যেহেতু একটু গুরুত্বপূর্ণ, মাদ্রাসার দুইটা পার্ট। একটা হলো যে আলিয়া মাদ্রাসা। জি, আলিয়া মাদ্রাসাটা একদম আন্দোলনের শুরু থেকেই ছিল, আচ্ছা। এবং ইসলামী ছাত্র শিবিরের সাথে তারা ছিল। এখানে ছাত্র শিবিরের জনশক্তি এবং বাইরে সাধারণ ছাত্র সবাই ছিল। আর কওমি মাদ্রাসার কথা যদি বলি, তাদের একটা অংশ একদম স্টার্টিং থেকে তারা ছিল, সবাই ছিল না, হয়তো তাদের বিভিন্ন চাপ ছিল। কিন্তু যখন পিক আওয়ার আন্দোলনের, অথবা যে সময় আন্দোলন একটু জিমায় যাচ্ছিল, এই আন্দোলনের আরো বিশেষ শক্তি যোগানোর জন্য ফোর্স দরকার ছিল, ওই সময়ে এই কওমি মাদ্রাসার সব যত ধরনের কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসার অনেক ধরন আছে, আরবি মিডিয়াম, যেটাকে মাদানী নেসাব বলে, নর্মালি কওমি, আরো নানা ক্রাইটেরিয়ার, সবাই অংশগ্রহণ করে। এক্ষেত্রে একটা বিষয় আমি যুক্ত করি, যে ইসলামিক ঘরানার যে দলগুলা কওমি মাদ্রাসা বেসড যেগুলা, ওইগুলার সভাপতির সাথে আমার মনে আছে যে সরাসরি আমি কথা বলি যে আপনাদেরকে এখন মাঠে নামাইতে হবে, এবং তাদের সাথে আমাদের বন্ডিংটা আমি মনে করি যে খুবই ভালো। ইসলামিক দলগুলোর সাথে আমার মনে আছে যে কিছু সংগঠনের ভাইদেরকে এমনভাবে বলতেছিলাম যে আপনাদেরকে নামতেই হবে, আপনারা যদি না নামেন তাহলে ইতিহাসে হয়তো একটা ইতিহাস হবে, সেই ইতিহাসে আপনারা থাকবেন না। আর দ্বিতীয়ত, আপনারা যদি না নামেন, আন্দোলনটা যদি ব্যর্থ হয়, তাহলে কিন্তু ব্যর্থতার দায় থেকে যাবে আমাদের, কাজে আপনাদেরকে নামতে হবে। মঞ্জু ভাই, ওই সময়টা তো প্রতিদিন আমাদের ভাইরা শহীদ হয়েছেন, প্রতিদিন, এবং এই সংখ্যাটা 30, 22, 26 এরকম করে। আহ, এই আমাদের ঢাকায়, উত্তরায়, তারপরে বনশ্রীতে, যাত্রাবাড়িতে, বছিলায়, ধানমন্ডিতে, বিভিন্ন জায়গায়, আর সারা দেশে তো আছেই। মানে ওই সময় এই জনশক্তিকে মোটিভেট করে রাখাটা, মানে তারা যে গুলির মুখে তারা যে দাঁড়িয়ে থাকলো, এইটা আসলে কিভাবে হলো? মানে এখন পেছন ফিরে যখন তাকান, অবিশ্বাস্য মনে হয় না আসলে? এই জায়গায় আমি বলি যে আমরা মাঝে মাঝে খুব মানে একটু হতাশা ফিল করতাম, যে বড় যদি কোনো আন্দোলন আসে, আমরা আমাদের জনশক্তিদের সবাইকে কি মাঠে নামাতে পারবো, এরকম একটা মানে ভয় কাজ করতো। যদি না নামাতে পারি তাহলে আমরা ব্যর্থ হব। কিন্তু আন্দোলন যখন শুরু হয়, আমার কাছে এরকম মনে হয়েছে যে কাউকে বিশেষভাবে বলা লাগে নাই যে তোমাকে থাকতেই হবে। আমার এরকম মনে হচ্ছিল যে সবাই স্বেচ্ছায়, আমাদের জনশক্তিরা শুধু একটা মেসেজ দিয়েছি যে সবাইকে মাঠে থাকতে হবে, সবাই কেন যেন এসে সবাই মাঠে নেমে গেছে। এখানে আলাদা খুব বেশি মোটিভেশন দেওয়া, গোলাগুলির পরে এরকম কোনো কিছু লাগে নাই। আমরা আমাদের জনশক্তির ক্ষেত্রে বলতে পারি যে ছাত্র শিবিরের যারা মানের জনশক্তি, স্পেশালি সাথী এবং যারা কর্মী, অনেক কর্মীরা নামছে। এবং আপনি এটা জানবেন যে ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে শহীদদের যে সংখ্যাটা আছে, শহীদরা হলো বেশি শহীদ হলো কর্মীরা, সবসময় কর্মীরা। এখানে এই আন্দোলনে কর্মীদেরকে বলা লাগে নাই, কর্মীরা নিজেরাই মাঠে চলে আসছে। এটা যে আমাকে মানে আমার কাছে আশ্চর্য মনে হচ্ছিল যে কাউকে স্পেশাল কেয়ার করে, বিশেষ নার্সিং করে, দায়িত্বশীলদেরকে আলাদা কোঠা নির্ধারণ করে দেয়া, এরকম কোনো কিছু লাগে নাই। মঞ্জু ভাই, আপনি বিপ্লবের পরে প্রায় কয়েক মাস দায়িত্ব পালন করেছেন। একটা ইউনিক ব্যাপার আমরা আপনার সময় দেখলাম, সেটা হচ্ছে এই যে আপনাদের যে, আপনি মোটামুটি একটা বর্ণনা দিলেন আপনাদের যে ভূমিকা, এবং আপনাদের অসংখ্য ভাই তারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আপনি এই যত মাস ছিলেন, যেহেতু ইমিডিয়েট বিপ্লবের পর আপনি ছিলেন, আপনাদের ক্রেডিট নেওয়া, যেটাকে আমরা বলি আর কি, যেটা নিয়ে অনেকেই এখন বলছেন যে শিবির ক্রেডিট চাচ্ছেন, কিন্তু আমি তো শিবিরের এই মানে আপনার সময় আমি দেখলাম যে আপনি এটার ব্যাপারে একদমই আগ্রহী ছিলেন না, যে অমুক আমাদের এটা করেছে, অথবা ওই শহীদ আমাদের, ওই শহীদ আমাদের না, এরকম কোনো টেন্ডেন্সি আমরা দেখিনি। এটা আপনার আসলে কি চিন্তা থেকে এটা করেছিলেন? আমরা এই আন্দোলনের ক্রেডিট নিয়ে আমাদের বর্তমান শিবির কেন্দ্র সভাপতি, আমি গত বছরে আমরা একই কথা বলছি যে এই আন্দোলনে আসলে কোনো একক সংগঠনের ক্রেডিট এটা যৌক্তিক হবে না। কারণ একটা ছাত্র সংগঠনের জনশক্তি কয়জন থাকে, আমি যদি হিসাব করি খুবই কয়েক %।
বড় সংগঠন বলতে অন্য যে ছাত্র সংগঠনগুলো আছে, আমি মনে করি অন্য ছাত্র সংগঠনগুলার যারা নিজেদেরকে বড় সংগঠন মনে করে তাদের আসলে কোনো জনশক্তি আমি ওইভাবে আমার চোখে পড়ে নাই। কিন্তু একটা জিনিস চোখে পড়ছে যে আহ, সব ছাত্ররা মাঠে নামছিলেন, সব ধরনের প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এবং সকল পেশার মানুষ নামছিলেন। কাজে একটা দল সে অর্গানাইজড করছে, অর্গানাইজড করার পিছনে তার ভূমিকা ছিল, কিন্তু পুরো আন্দোলনের ক্রেডিটটা একটা দল নিয়ে নেবে, এটা আমরা ওই সময় আমরা নীতিগত এক হই যে আমরা এই ব্যাপারে কোনোদিনই চাবো না যে আমরা এই আন্দোলনের মেন স্টেক হোল্ডার, আমরা এই সব কিছু করছি। আমাদের চাওয়া পাওয়া ছিল যে এই আন্দোলনের যারা শহীদ, এই আন্দোলনের যারা অংশগ্রহণ করেছেন, স্পেশালি আহত হয়েছেন যারা, এই আন্দোলনের জন্য যাদের ত্যাগ বেশি, স্যাক্রিফাইস বেশি, তারা হলো এই আন্দোলনের মূল ক্রেডিট নেবে। আমরা এতটুকু বলবো যে আমরা এই আন্দোলনের সাথে ছিলাম, এই আন্দোলনে আমরা ভূমিকা রাখতে পেরেছি। এটা স্যার আমাদের খুব বেশি আন্দোলনের চাওয়া। আপনাদের তো একদম সুনির্দিষ্ট করে জনশক্তি অনেক, এই সংখ্যাটাও তো কম না। আমরা যদি উত্তরাতে বলি বা আপনার সাবেক যেখানে আপনি কর্মস্থল রাজশাহীতে তো আমরা দুদিন আগে শহীদ আলী রায়হানের শাহাদাত আমরা পার করলাম। এরকম তো অনেক নামই আছে যাদেরকে আপনারা জানতেন যে তারা সরাসরি আপনাদের চট্টগ্রামে আছে, আমাদের শান্তর বাইরে আছে অনেকে। এইটা খুব ডিফিকাল্ট, কিন্তু মানে এই সংগঠনের তো একটা নিজস্ব চাপ থাকে, জনশক্তির একটা চাপ থাকে। তারাও চায় যে আমাদের ভাইরে এই ভূমিকা রেখেছেন বা আমাদের এই ভাই শহীদ হয়েছেন, সেগুলোকে তাদেরকেও তো মোটিভেট করে রাখাটা কঠিন যদি আপনি এভাবে না স্বীকার করেন। এই চ্যালেঞ্জটা ফেস করেন নাই? হ্যাঁ, এই চ্যালেঞ্জ ফেস করা বলতে আমি প্রত্যেকটা মিটিংয়েই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতাম যে ভাই কেন আমরা ক্রেডিট নিচ্ছে না, আন্দোলন তো আমরা করেছি, ক্রেডিট আমরা কেন নিচ্ছে না। এখানে আন্দোলনটাকে আমরা যদি একক কোনো দলীয় করি তাহলে আন্দোলনের যে মূল স্পিরিটটা ছিল আর কি, আমি এটা মনে করতাম যে সেই স্পিরিট বা আমাদের যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল সেই লক্ষ্য থেকে আমরা দূরে চলে যাব, কোনো একটা দলের হয়ে যাবে। এই জন্য আমরা চাইনি যে, যেহেতু এটা ইন জেনারেল বা আম জনতার এই আন্দোলনটা ছিল, কাজেই এর ক্রেডিটটা আম জনতারই হওয়া উচিত। এটাই আমরা সবসময় আমি চেয়েছি এবং এখনো সংগঠন এটাই চায় যে এই আন্দোলনের মূল জায়গাটা হলো শহীদদের, এই আন্দোলনের মূল জায়গা হলো ত্যাগীদের। অনেক মা, আমি তো যখন 5 আগস্টের পরে অসংখ্য শহীদ পরিবারে আমি নিয়মিত গিয়েছি। আমার কাছে মানে ওই তাদের কান্না, আহাজারি, তাদের কষ্ট, ত্যাগ স্বীকার, অথবা যারা চিকিৎসাধীন ছিল, এখনো অনেকেই অসুস্থ, এগুলো দেখার পরে মনে হয় না যে আমরা আন্দোলনের অনেক ভূমিকা রাখলেও তাদের ত্যাগের কাছে আমার কাছে মনে হয় যে খুবই সামান্য। জি, কিন্তু এই যে এখন এসে আমাদের যে কথাবার্তা আলাপচারিতা দূরত্ব তৈরি হচ্ছে, অনেকেই বলছেন যে শিবির আসলে ক্রেডিট নিতে জানে না বা না নেওয়ার কারণে এখন এসে মানে যাদের ভূমিকা অত জোরালো নয় তারা এখন শিবিরকে এসে কোণঠাসা করতে চাচ্ছে। এই যে বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বা হচ্ছে, এই যে দূরত্ব, তো এই দূরত্বটাকে আসলে মানে আপনি এখন কিভাবে দেখেন? কারণ হচ্ছে যে আপনি তো একটা সবাইকে নিয়ে কাজ করা একটা বিপ্লব করলেন, একটা আন্দোলন করলেন, এরপরে এসে যে বিভাজনটা তৈরি হলো, এটা কেন হলো? এই বিভাজনের ব্যাপারে যদি বলি, ওই যে একটাই, এই বিভাজনটা তখনই তৈরি হয়েছে যখন হলো যে কোনো একজন ব্যক্তি বা একের অধিক ব্যক্তিরা যখন এই আন্দোলনের পুরো ক্রেডিটটা নিতে চেয়েছেন, তখনই মূলত বিভাজনের তৈরি হয়েছে। যদি এটাকে সবার জায়গা থেকে যদি বলতেন যে এই আন্দোলনের ক্রেডিটটা হলো পুরো শহীদদের জন্য, যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন তাদের জন্য, যারা ত্যাগী তাদের জন্য, তাহলে এই বিভাজনটা তৈরি হতো না এবং আন্দোলন যে লক্ষ্যে মানে শুরু হয়েছিল ওইটার স্পিরিটটা এখনো থাকতো এবং আমরা আরো অনেক দেশকে আরো অনেক দূর নিয়ে যাওয়ার যে স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম ওইটা ঠিক থাকতো। এখানে আমি একটা যুক্ত করে দেই, সেটা হলো যে যারা ক্যাডেটদের ব্যাপারে খুব বেশি সিরিয়াস, নিজেদেরকে মাস্টার মাইন্ড, তারপরে মানে প্রধান, নানা সমন্বয়ক বলছেন, এইগুলা হয়তো তারা ব্যানারে তাদের ভূমিকা ছিল, তাদের ভূমিকা অস্বীকার করার মতো না, কিন্তু এই ধরনের মানে মাস্টার মাইন্ড পরিচয় দিয়ে যখন পুরো ক্রেডিটটা তারা নিতে গেছে, তখন এই আন্দোলনের তো স্টেক হোল্ডার ছিল সকল ছাত্র সংগঠন, সকল পেশার মানুষ। তখন অটোমেটিক এই যে ধরনের সংগঠন ব্যক্তিরা এদের পিছন থেকে অলরেডি চলে আসছে। তার মানে হলো যে ক্যাডিটি যখন যারা নিতে আসছে নিবে, তখন এই আন্দোলনের বলা যায় যে যে ঐক্যটা, এই ঐক্যের এই জায়গাটা নষ্ট হয়ে যাবে, এটা আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। অভ্যুত্থানের 1 বছর হলো,
১ বছর পার হলো। আ কি মনে হয় আসলে আপনি যে প্রত্যাশা থেকে আপনারা এই অভ্যুত্থানটায় ওই সময় জড়িত হয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন এবং ভাইরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আসলে তার কতটুকু আমরা পেলাম? এটা একটা আর মানে গুণগত পরিবর্তন কি আসলে কিছু হলো ১ বছরে? আচ্ছা, প্রথম যদি বলি যে আমরা কতটুকু পেলাম, তাহলে ২৪-এর আন্দোলনের পরে যে যেভাবে আন্দোলনটা হয়, যে লক্ষ্যে, যে উদ্দেশ্যে, আ সেটার আমাদের পাওয়ার জায়গাটা বলি খুবই সামান্য। আমার কাছে মনে হয় যে আমি খুব বেশি পাইনি, বা শেখ হাসিনা চলে গেছে হ্যাঁ, এটাই এটাই পাওয়া পাওয়া। আরকি। শুধুমাত্র শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী উনি চলে গেছে। উনি যাওয়ার পরে উনার পুরো সিস্টেমটাই আছে। হুম, এখন ওই সিস্টেমেই চলে, এবং রাষ্ট্রের এমন এমন জায়গা রয়ে গেছে যে জায়গাটা সম্পর্কে জনগণ জানে না, অনেক রাজনীতিবিদরা জানে না, যে বা অনেক ব্যক্তিরাও জানে না, আমরাও জানি না। হয়তো কিছু কিছু এখন জানার চেষ্টা করছি, বা রাজনীতিবিদরা এখন জানার চেষ্টা করছেন। পুরো ওই দুঃশাসনের ওই সিস্টেমটাই রয়ে গেছে। কাজেই উনি চলে গেছেন, উনি ব্যতীত উনার মানে রিজিম বা উনার সহযোগী যারা ছিল, হুম। তারা ব্যতীত অন্য দলগুলা, ইসলামিক অইসলামিক সব দলগুলা তাদের মত প্রকাশের একটু সুযোগ পাচ্ছে। এটা ব্যতীত আমি খুব অনেক কিছু পেয়েছি, এটা আমার কাছে মনে হয় না। মঞ্জু ভাই, এই যে ছাত্র রাজনীতি যে আমরা এখন দলগুলোর মধ্যে যে দূরত্ব দেখছি, এটা কি মনে করেন যে আসলে তাদের যে মাদার অর্গানাইজেশনের যে মানে যারা মূল রাজনৈতিক দল, আমি তাদেরকে আজকে আলোচনায় আনিনি, তাদের এজেন্ডার একটা অংশ হিসেবে কি এই দূরত্বগুলো তৈরি হচ্ছে? মানে আসলে কি ছাত্র রাজনীতি জুলাই পরবর্তীতে একটা গুণগত সংস্কার হওয়া দরকার ছিল কিনা? যে ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠনগুলো তাদের মতো করে আসলে তাদের যে ছাত্রদের সমস্যা কেন্দ্রিক কার্যক্রমেই থাকবে, তারা মূল রাজনৈতিক দলের পারপাস সার্ভ করবে না, এটা করা যেত কিনা বা এটা হয়েছে কিনা? আচ্ছা, আমরা গত বছরে এটা নিয়ে যে ছাত্র রাজনীতির সংস্কার প্রস্তাবনা জি। আমরা দিয়েছি, আমাদের ক্যাম্পাসগুলা দিয়েছে, আমাদের বড় বড় ক্যাম্পাসগুলা দিয়েছেন, আমরা কেন্দ্র থেকে তাদেরকে কাকে instruction দিয়েছেন? দিয়েছেন। সরকারকে? এটা হলো যে আমরা মিডিয়াতে ডিসক্লোজ করছি আচ্ছা, যে এটা এই ধরনের হওয়া উচিত। আচ্ছা। সকল ছাত্র সংগঠনকে দাওয়াত দিয়েছি, বসে আলোচনা করে আমরা দিয়েছি। এখানে দেখেন যে এটা হলো আমাদের দেশের ছাত্র রাজনীতির একটা কালচারে পরিণত হয়েছে যে ছাত্র সংগঠনগুলা তাদের মাদার সংগঠন বলি বা তাদের মেইন যে সংগঠন হুম। আছে বলি, তাদের এজেন্ডা বাস্তবায়নের সাথে আমি মনে করি যে ম্যাক্সিমাম দ্বারা সম্পৃক্ত, এবং ডিসিশন তো নিতে পারে না, হুম। ডিসিশন নিতে পারে না। যে আমরা যদি আমাদের সিনিয়র সংগঠনের বাইরে ডিসিশন গ্রহণ করি, তাহলে আমাদের পথ থাকবে না। এই রকম রাজনীতি সংগঠন, ছাত্র সংগঠনগুলাই বেশি। কিছু ব্যতিক্রম দু একটা থাকতে পারে। ইসলামী ছাত্র শিবির, এই ক্ষেত্রে আমি যেহেতু ইসলামী ছাত্র শিবির কেন্দ্র সভাপতি ছিলাম, জি, আমি এতটুকু বলতে পারি, অথবা আপনি ইসলামী ছাত্র শিবিরকে জানেন জি। অনেক ভালোভাবে, যে ছাত্র শিবিরই ব্যতিক্রম, ইচ্ছা করলে যে কোনো ডিসিশন নিতে পারে, না মানে এবং আমি বলছি কি ভাই, এককভাবে নিতে পারে। একটা ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনেরও বিরোধিতা করে কিভাবে? বা ছাত্র সংসদ নির্বাচনগুলোরও যে আমি চাচ্ছি না পরে হোক, পরে হোক। মানে এটা কিভাবে সম্ভব? আমি বুঝতে পারি না। মানে এটা তো একদম ছাত্রদের স্বার্থ যারা দেখবে তারা আবার এটার বিরোধিতা করে কিভাবে? তো এখানেও কি তাহলে জাতীয় রাজনীতির ইস্যুটা চলে জি, আসে না? জি। এখানে দেখেন যে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমরা গত বছরে আমাদের টার্গেট ছিল যে ফেব্রুয়ারি মার্চে কি নির্বাচনটা হবে, এবং আমরা এভাবে চাচ্ছিলাম যে সকল ছাত্র সংগঠনের চাওয়া মানে ২৫ জাগা সালের উচিত। ফেব্রুয়ারি, হ্যাঁ, মার্চ। হ্যাঁ, ও, এই বছরের ও, ফেব্রুয়ারি জি, মার্চে হয়ে যাবে। গত বছরের অক্টোবর নভেম্বরে গিয়ে আমরা এই ধরনের বক্তব্যগুলা দিচ্ছিলাম জি, যে কেন দরকার, এজন্য দরকার যে এখন একটা বিশেষ টাইম যাচ্ছে, জি, যে টাইমে কোনো রাজনৈতিক দল সরাসরি ক্ষমতায় নাই। রাইট। সেহেতু যদি এই ধরনের ছাত্র সংসদগুলো নির্বাচন হয়, তাহলে ছাত্ররা তাদের যে ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন চায়, বা হলো যে ছাত্রদের অধিকারের সাথে রিলেটেড যে কাজগুলা বিগত ৩০ বছরেও হয় নাই, হুম, ওই কাজগুলোর সুযোগ পাবে ছাত্র প্রতিনিধিদের দ্বারা, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। আমরা এরকম একটা ইস্যু, এরকম চাওয়া পাওয়াকে কেন্দ্র করে আমরা চাচ্ছিলাম যে ছাত্র সংসদগুলো দ্রুতই নির্বাচন হোক। কিন্তু আমরা যে দৃশ্যগুলা গত কয়েকদিন ধরে দেখছি, এবং কন্টিনিউয়াস দেখেই আসছি এই বছর, গত বছরের লাস্ট কয়েক মাস, যে কিছু দল যারা বাম ঘরনার এবং বামের বাইরেও, তারা সবাই চায় যে তাদের নির্বাচিত সরকার হোক, এবং সেই সরকার ক্ষমতায় গেলে এই ধরনের নির্বাচন যদি দেয় তাহলে আমরা কি করব?
আমরা নির্দ্বিধায় আগের ফ্যাসিবাদী কায়দায় আমরা ক্ষমতায় যেতে পারবো, এরকম চিন্তাকে কেন্দ্র করে মূলত তারা এই ধরনের মানে টাইম ক্লিং তারা করে যাচ্ছে আর ছাত্রদের কি। ইস্যুর চাইতে তারা রাজনৈতিক ইস্যুকে তারা বেশি গুরুত্ব নিঃসন্দেহে দিচ্ছে। এখানে ছাত্রদের আমি এবং আরেকটা বিষয় বলি যে ছাত্র সংগঠনগুলা ছাত্র বান্ধব হয়ে তাদের কর্মসূচি দেওয়া আমি দেখি নাই, এক্সেপশনাল ইসলামী ছাত্র শিবির, জি জি দু একটা সংগঠন আরো থাকতে পারে, কিন্তু আমি বড় যাদেরকে বড় দল যারা নিজেদেরকে বলেন যে আমরা অনেক বড় দল, হুম। এই ধরনের যারা বক্তব্য দেন তাদের কোনো কর্মসূচিতে আমরা ছাত্রদের সাথে রিলেটেড, ছাত্র উপযোগী, শিক্ষা উপযোগী এবং শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টির উপযোগী কোনো কর্মসূচি খুব আমার চোখে পড়ে নাই, আমি দেখি এটা না। তো আমরা ইভেন ফ্যাসিবাদী আমলেও যখন ছাত্র শিবিরের কাজ খুবই সীমিত, তখনও তাদেরকে বিভিন্ন ভাবে আমরা এই কাজগুলো করতে দেখেছি। আর 24-এর বিপ্লবের পরে তো আমরা অনেকগুলো বড় বড় ইভেন্ট দেখলাম শিবির আয়োজন করেছে। আপনি নিজেও সেগুলো দেখেছেন, আপনার সময় হয়েছে কিছু। আমার এখন হলো যে সর্বশেষ আমরা যে আলাপটা করতে চাই সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো ইস্যু। আপনি জানেন যে বামপন্থী কিছু দল আবারও সে পুরনো ন্যারেটিভ নিয়ে এসে শাহবাগী অনেকটা ন্যারেটিভ যেগুলো আমরা শুনেছিলাম 13 সালে 14 সালে, এগুলো নিয়ে এসে আবার তারা কিছু নতুন করে কিছু অস্থিতিশীলতা তৈরি করবার চেষ্টা করছে। আরেকটা জিনিস আপনার জানা থাকবে ছাত্র সংগঠনের সভাপতি হিসেবে, যে পরিবেশ পরিষদ নামে একটা ফোরাম আছে, তাদেরও কিছু কার্যক্রম ছিল। এটার আসলে ভিত্তিটাই, এই দুইটা জিনিস আগে একটু শুনতে চাই। শাহবাগ ইস্যুতে যদি বলি যে শাহবাগ জন্ম হয়েছিল যখন তারা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ থেকে শুরু করে শাহবাগের আরেকটি ভূমিকা হলো যে কালচারাল অঙ্গনে একটা ইমপ্যাক্ট ফেলানো, হুম। তারা কালচারকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া, আমাদের স্বদেশীয় বা আমাদের জাতিসত্তার সাথে যে কালচার বা সংস্কৃতি, এইটাকে মানে ভিন্ন কালচার আমদানিতে তারা বিশেষ ভূমিকা রাখছে। এক্ষেত্রে বলতে পারি যারা পুরো সিস্টেম বিশেষ করে আইনের উপরে প্রভাব সৃষ্টি করেছেন, যে শাহবাগ যারা করেছেন, আমার মনে হয় যে এদেরকে চিহ্নিত করা উচিত এবং এদের বিচারের আওতায় নিয়ে আসা উচিত। কারণ আইনকে আবার ফিরে আসছে, মানে আইনকে যারা প্রভাবিত করে, এই যে প্রভাবিত করা ব্যক্তিরা মানে কিভাবে আইনকে প্রভাবিত করতে পারে, বিচার গণজামায়াত বা কিছু ব্যক্তি, কাজেই এই যে শাহবাগ বারবার যেন না আসে, এর জন্য আমার মনে হয় যে সবাইকে সচেতন হওয়া উচিত। দ্বিতীয় হলো যারা এই ধরনের শাহবাগের সাথে সম্পৃক্তরা ম্যাক্সিমামই হলো লাল সন্ত্রাস, আমরা জানি যে তার সাথে সরাসরি জড়িত। এই যে এই ব্যক্তিদেরকে চিহ্নিত করা এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এদেরকে আমি মনে করি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এবং বারবার যেন শাহবাগ এসে আমাদের জাতির ভিতরে অনৈক্য এবং আমাদের কালচার চর্চা বা আমাদের শিক্ষার উপরে যে একটা ইম্প্যাক্ট ফেলানো বা আমাদের যুব সমাজকে যে নষ্ট করে দেওয়া, এইটা যেন না হয়, এর জন্য আমার মনে হয় যে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালানো উচিত। আর আরেকটি ছিল হলো যে কি ছিল, পরিবেশ পরিষদের ব্যাপারে আমরা সরাসরি আমি কথা বলেছি, বিভিন্ন টক শোতেও আমি কথা বলেছি এটা নিয়ে। এটার সুনির্দিষ্ট করে যদি বলি, এটার কোনো ভিত্তি নেই। এটা যখন তারিখটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, যখন এটা হয় অল্প কয়েকটা ছাত্র সংগঠন একটা মিটিং করেন, এই মিটিং করার পরে অল্প কয়েকটার মধ্যে তো শিবির নাই, না, শিবিরকে বাদ রাখার জন্যই মিটিংটা করা হয়। এবং তা অল্প কয়েকটা ছাত্র সংগঠন বাম ঘরানা থেকে শুরু করে তারা মিটিং করে তারা ছাত্র সংগঠন, কয়েকটা ছাত্র সংগঠন মিলে একটা ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে তারা বা ইসলামিক ঘরানা আরো অন্যান্য ছাত্র সংগঠনকে কার্যক্রম করতে দিবে না, এটা হলো তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। এটা ইউনিভার্সিটির কোনো অ্যাক্ট বা ইউনিভার্সিটির কোনো রুলস রেজুলেশনের ভিতরে এটা কোনো কিছু ডকুমেন্ট হিসেবে নাই, বরং এটা হলো যে একটা বিশেষ স্বার্থ হাসিলের জন্য শক্তি, ওই সময় যারা প্রশাসন তো এটাকে অ্যালাউ করেছে, তাদের কথা তো শুনছে তারা। বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনটা অ্যালাউ করছে বা করে যাচ্ছে, এটাকে আমি মনে করি যে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতা। তারা নিজেদের জায়গা থেকে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। অথচ বিশ্ববিদ্যালয়ের ওইটা অ্যাক্ট হওয়ার জন্য যে সত্য বা যেটা হওয়া উচিত এটার কোনোটাই নাই। অথচ দেখা যাচ্ছে পরিবেশ পরিষদকে বিশেষ গুরুত্ব দিয়ে আসা হয়েছে আগে। আশা করি যে এখন যারা ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল বডি থেকে শুরু করে ইউনিভার্সিটির যে প্রশাসন বা ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে পুরো বডি, তারা এটাকে অ্যালাউ করবে না বা করা উচিত না বলে আমি মনে করি। আমরা সর্বশেষ আবার একটু জুলাই দিয়ে শেষ করি। সেটা হচ্ছে যে জুলাই বিপ্লবে যারা শহীদ হলেন, আহত হলেন,
মঞ্জু ভাই, তাদের বিচারের কি হলো? মানে আপনি কি প্রত্যাশা করেছিলেন, আসলে কি হলো? এবং ছাত্রদের মানে আপনাদের যে বেসিক কতগুলো সংস্কারের দাবি ছিল, এর কতটুকু আসলে হলো এই নতুন বাংলাদেশে? আচ্ছা, প্রথমে আমি যদি ছাত্রদের সংস্কারের কথা বলি, যে ছাত্রদের ছাত্র রিলেটেড কোনো সংস্কারই যথাযথ হয়নি। কোনো সংস্কার ছাত্রদের ক্যাম্পাসের অধিকারের ক্ষেত্রে সংস্কার, ছাত্র রাজনীতির সংস্কার এবং ছাত্র বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান উপহার দেওয়ার ক্ষেত্রে যত ধরনের সুন্দর সংস্কার হওয়ার কথা, কোনো সংস্কার আমরা দেখি না, হয়নি। এটা আমি স্পষ্ট করে বলতে পারি। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু দেখি না আর কি। দ্বিতীয়ত হলো যে এই ২৪-এর গণহত্যাকারী যারা, অর্থাৎ ছাত্র জনতার উপর যারা গণহত্যা চালিয়েছেন, আ এক কথায় যারা শহীদ হয়েছেন, এটা ২ টা বিষয় বলি। একটা হলো যে যারা গণহত্যাকারীরা দেশেই ছিল হুম। এবং বিভিন্ন সময় তারা কিভাবে দেশ থেকে চলে গেছেন তার দৃশ্য তো তাদের বক্তব্যেই আমরা শুনতে পাচ্ছি, জি। যে আমরা কিভাবে দেশ থেকে পালিয়ে অন্য দেশে আসছি। কাজেই তাদেরকে ধরতে প্রশাসন ব্যর্থ হয়েছেন, সরকার ব্যর্থ হয়েছেন এবং এখনো ব্যর্থ হচ্ছে। সরকারের চরম ব্যর্থতার ভিতরে প্রশাসন খুবই দুর্বল। যে আগের মানে বলা যায় যে কোনো অপরাধীরাই, এই উল্লেখযোগ্য অপরাধীরা যারা আলোচিত ছিল এই জুলাই গণহত্যার সাথে, তারা কেউ গ্রেপ্তার হয়নি। ২-১ জন হইতে পারেন যারা সরাসরি হুকুমদাতা বা সরাসরি জড়িত না থাকলেও হাসিনার সহযোদ্ধা হিসেবে তারা গ্রেপ্তার হয়েছেন। কাজেই এটা হলো প্রশাসনের একটা চরম ব্যর্থতা। দ্বিতীয়ত শহীদদের ব্যাপারে, শহীদ যারা হয়েছেন, যাদেরকে শহীদ করা হয়েছে, এই যে অপরাধীরা মানে এই গণহত্যা চালিয়েছেন, এটার ক্ষেত্রে যে শহীদদেরকে যে ফিল করা, যে শহীদ পরিবার, শহীদদের সাথে যারা, এই ফিল করার সরকারের ক্যাবিনেটে থাকা আমার কাছে মনে হয় যে খুব কম। ২-১ জন হয়তো ফিল করেন এবং অনেকের ভিতরে হতাশা বেশি। আমি এরকম অনেকের নাম ধরে বলতে পারবো যে তারা হতাশ। সরকার কি, সরকারি অন্তর্বর্তী সরকারটা যেটা আপনাদের এই কোরবানির বিনিময়ে, আন্দোলনের বিনিময়ে হলো, তারা কি আপনাদের সাথে কখনো, আপনি যে ৪-৫ মাস দায়িত্ব পালন করলেন এরপরে অগস্ট, এই তখনও কি কারা বসেনি, বসে আপনাদের মতামতগুলো, যারা এই সরাসরি অভ্যুত্থানের স্টেক হোল্ডার ছিলেন, তাদের কোনো পরামর্শ সুপারিশ নেওয়া, যে আপনারা এগুলো মানে এগুলো কোনো মিটিংও হয়নি? আচ্ছা, আমাদের সাথে ছাত্র সংগঠনের সাথে আমার দেখা কোনো মিটিং হয়নি। ছাত্র সংগঠনগুলোর সাথে, কোনো ছাত্র সংগঠনের সাথে মাঝখানে এরকম একটা আলোচনা হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা বসছেন বিভিন্ন দফায় দফায়, ছাত্র সংগঠনগুলোর সাথে বসবেন, তারা এই আন্দোলন সার্বিক বিষয়ে তারা পরামর্শ নিবেন। আমরা দেখি নাই আমাদের সাথে এরকম এটা খুবই বসাবসি হয়নি আর কি। দুঃখজনক, কারণ যে ছাত্রদের আন্দোলনের উপরে আসলে এই সরকারটা দাঁড়িয়ে আছে, সেই ছাত্র সংগঠনগুলোর সাথে তারা বসলো না এখনো পর্যন্ত। এবং একটা অভিযোগও আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে ছাত্র দল বা কেউ বলে যে তারা বিশেষভাবে একটা ছাত্র গ্রুপকেই বা এক ছাত্র, তাদের যে বিভিন্ন কমিটিতে তারা ছাত্র প্রতিনিধি নিয়েছে, সেখানেও তারা একটা সংগঠনের লোকদেরকেই তারা বেশি সুযোগ সুবিধা দিয়েছে, এরকম কিছু অভিযোগও আছে। তো এটা আসলে দুঃখজনক যে আপনাদের সাথে তাদের কোনো সিটিং হয়নি। তো আমরা আলোচনা এভাবেই শেষ করতে চাই যে আসলে ধরেন বিগত 15.5 বছরের ছাত্রদের তো অনেক ত্যাগ। আমরা যে আলাপ আলোচনাগুলো করলাম, এর বাইরেও অনেক আলোচনা আসলে করা যেত। ধরেন আমরা বুয়েটের আবরার ফাহাদের গল্প জানি, তার শাহাদাতের ঘটনা, ওই সময় আপনার বিভিন্ন স্মৃতি আপনার নিশ্চয়ই আছে। এই সার্বিকভাবে বাংলাদেশের আজকের এই পরিস্থিতিতে বিগত 15 বছরের ছাত্র জনতার মানে কুরবানি, বিভিন্ন হলে হলে যে নির্যাতন, টর্চার সেল, এই সময়গুলো নিয়ে এরপরে আমরা যে বাংলাদেশের দিকে আসলাম, আপনি পুরোটা মিলে একটা যদি সমাপনী একটা বক্তব্য দেন, যে আমরা আসলে কোথায় ছিলাম, কোথা থেকে আমরা কোথায় আসলাম, আগামীতে আমরা কোথায় যেতে চাই? জি, ধন্যবাদ। যদি বলি যে আমাদের যাত্রাটা বাংলাদেশের, আসলে দেখেন ৫৪ বছরে আমরা উপনীত হয়েছি। আর স্বাধীনতার এত দীর্ঘ বছর পরেও দেশকে নিয়ে যে চিন্তা করা, দেশকে নিয়ে যে ভাবনাটা, এটা কোনো রাজনৈতিক দলের গভীর কোনো ভাবনা আমি দেখিনি বা আমার চোখে পড়ে না। যে দলকে নিয়ে, আমি কথাগুলো বিভিন্ন মিটিংয়েও বলি, যে দলকে নিয়ে যত ভাবেন ব্যক্তিরা, দেশ নিয়ে ভাবেন না। তবে দেশ থেকে স্বার্থ হাসিলের জন্য প্রচুর তারা জি। মানে স্বার্থ নিয়ে যাচ্ছেন। আমি বলতে পারি যে বাংলাদেশের
রাজনৈতিক কালচার যদি পরিবর্তন হয় এবং শিক্ষার গুণগত মান যদি পরিবর্তন হয়, তাহলে বাংলাদেশের পরিবর্তন আসবে। ইনশাল্লাহ। এবং ওই পরিবর্তনের ক্ষেত্রে উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলার কোনো এজেন্ডা নাই। আমার মানে আমি যত কার্যক্রম বা এজেন্ডাগুলো রাজনৈতিক দলের দেখি, যে শিক্ষা ব্যবস্থায় দেশকে সমৃদ্ধ করে, এরকম শিক্ষা কোনো এজেন্ডা আছে নাই। কালচারাল কোনো এজেন্ডা নাই। কালচারাল কোনো রুলস রেজুলেশনও নাই। কাজেই এরকম একটা দেশের এই ৫৪ বছরে এসে আমার কাছে মনে হয় যে যত বেশি আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল বা মানুষের আকাঙ্ক্ষা ছিল, পাওয়ার আকাঙ্ক্ষা, সেটা থেকে আমরা মনে হয় অনেক দূরে আছি, অনেক বঞ্চিত। সেক্ষেত্রে ২৪-এ এসে আমার কাছে মনে হয়েছে যে এই যে দীর্ঘ এত বছরের যে আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার একটা বিস্ফোরণ হলো ২৪-এর আন্দোলন। এবং এরপরে এসে মনে হচ্ছিল যে আমরা মনে হয় একটা সুন্দর দেশ পাবো, যে দেশে আমাদের মানুষের আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে এবং মানুষ তার স্বাধীনভাবে সবকিছু করতে পারবে। কিন্তু এখন এসে আমার কাছে মনে হচ্ছে যে আমরা সেই জায়গায় নাই। আমরা দিবালোকেই তো মানুষকে হত্যা হতে দেখছি, যেটা খুবই আমাদের জন্য প্যাথেটিক। এবং আমার কাছে মনে হয় যে আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে আরো বেশি চিন্তা করে সময় নিয়ে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য হয়তো আরো কোনো আন্দোলনের জন্ম হতে পারে। সেই আন্দোলনের জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাছাড়া আমি দেখি না যে আমাদের দেশের খুব বেশি অনেক মানে উন্নতি হবে, মানুষের পরিবর্তন হবে, দেশের অনেক চেঞ্জ হবে। তবে একটা বিষয় যে কিছু কিছু স্পেশালি ইসলামী ঘরানা দলগুলা বা যারা হলো মানুষের জন্য কাজ করেন, যারা মানবতার জন্য কাজ করেন, এই সকল দলগুলার জনপ্রিয়তা নিঃসন্দেহে আগের চাইতে বেড়েছে। যদি তারা তাদের এজেন্ডাকে আরো জনগণ উপযোগী, মানুষ উপযোগী করতে পারে, ছাত্র নিঃসন্দেহে তারা ভালো প্রজন্মের করবে। সচেতনতাও বেড়েছে অনেক। ছাত্রদের সচেতনতাও আগের তুলনায় বেড়েছে। আর ছাত্রদের সচেতনতার জায়গাটা হলো যে ছাত্র এবং জনতার সবারই আগের চাইতে তাদের সচেতনতা বাড়ছে। মানুষ একটু প্রতিবাদী হতে শিখেছে এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে যে আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা চাই, যে একটি সুন্দর বাংলাদেশ হোক, একতার বাংলাদেশ হোক, দাসত্ব মুক্ত বাংলাদেশ হোক, যে বক্তব্যগুলো আমরা সেই ২৪-এর আন্দোলনের সময় আমরা দিয়েছি, ওই রকম একটা বাংলাদেশ আমরা হয়তো দেখতে পাবো। তাছাড়া আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে। মঞ্জু ভাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মতো করে আমরাও আশা করি যে আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ ইনশাল্লাহ দেখতে পাবো। এত শহীদের রক্তের বিনিময়ে এই শহীদের রক্ত বিফলে যাবে না এবং ইনশাল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমরা আশা করি একটা ভালো নেতৃত্ব এই দেশে আসবে।